হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিওতে, যেখানে আজকে আমরা কথা বলতে চলেছি বার্সার ট্রান্সফার মার্কেটটা নিয়ে। কি ঘটছে সেখানে সে সম্পর্কিত সবকিছু আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের সাথে যুক্ত আছি যথারীতি আমি তালহা ইবনে শরীফ, এবং আলোচনার শুরুতেই যার নামটা না বললেই নয় তিনি হচ্ছে জন গার্সিয়া। জন গার্সিয়ার কথায় যদি আসি, সেখানে আমরা দেখতে পাবো যে গোলকিপার হিসেবে লা লিগাতে তিনি এই সিজনে সবচেয়ে বেশি সেভ করেছেন, এবং তার মতো একটা দুর্দান্ত প্লেয়ারকে বার্সার সাইনিংটা আসলে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। এবং তার ক্ষেত্রে কিছু কিছু কথা আমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে এবং রিউমার্স হিসেবে দেখছি যে তিনি সুইপিং কিপিংটাতে একটু দুর্বল। প্রথমত আসি সুইপিং কিপিংটা কি। মূলত সুইপিং কিপিংটা হচ্ছে ডিবক্সের আশেপাশে গোলকিপারের অবস্থানকে বোঝায়, যেখানে দেখা যায় আপনার ডিফেন্স যদি কোনোভাবে বলটা হাতছাড়া করে ফেলে, সেই ক্ষেত্রে গোলকির এগিয়ে যাওয়া অথবা গোলকির যে সেফ সুলভ আচরণের সামনের দিকে আগানো, এটাকেই মূলত বলা হয় সুইপিং কিপিং, যেটাতে কিছুটা দুর্বলতার জায়গা রয়েছে জন গার্সিয়ার, যে এই কথাটা সোশ্যাল মিডিয়াতে বারবার করে উঠছে। তবে তারপরেও জন গার্সিয়ার বিষয়ের গুড থিংস কোনগুলা? জন গার্সিয়া যিনি খুব ভালো হাইলাইন মেনটেন করতে পারেন, এবং তার ক্ষেত্রে এই কথাটা বলা বাহুল্যই, বিকজ এইবার চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখেছি যে তার দুর্দান্ত কিছু পারফরমেন্স আমরা দেখেছি, এবং তার সুইপিং কিপিং হিসেবে যে জায়গাটাতে দুর্বল রয়েছে সেই জায়গাগুলোতে কাজ করার জন্য আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিকের মতো বেটার কোচ আর কোনো ক্লাব হয়তো দিতে পারবে না। এবং এছাড়াও সেখানে ইনাকি পেনা, সেজনির মতো বেশ পারদর্শী ফুটবলাররা রয়েছেন যারা খুব ভালোভাবে এই জিনিসগুলো আয়ত্ত করতে সক্ষম হবে এবং সক্ষম হবে। এবং যতদিন পর্যন্ত ইনাকি পেনা রয়েছে বার্সাতে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সেই জায়গাতে বেশ কিছু জায়গায় গুছিয়ে নেওয়ার সুযোগ থাকবে গার্সিয়ার জন্য। আমরা যদি বলি যে সেজনির ক্ষেত্রে, যে সেজনি তো বেশ ভালো পারফরমেন্স করছে, তাহলে কেন সেজনির অপশন খোঁজা হচ্ছে? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সেজনি অনেক বেটার একটা পার্সন, এবং আমরা কিন্তু সেজনিকে কখন নিয়েছি বার্সাতে তখন নেওয়া হয়েছে সেজনিকে যখন বার্সার খুব দুরবস্থা একটা তৈরি হয়েছিল। টের স্টেগান খুব ভালো পারফরমেন্স করছিলেন, এবং টের স্টেগানের বিষয়ে অনেক কথা উঠছে। আমরা দেখছি প্রত্যেকের সমালোচনায় মেতে উঠেছে টের স্টেগানের যে তার বোলিং কন্ট্রোল অ্যাবিলিটি বা তার এই সুইপিং কিপিং বলেন বা হাইলাইন মেনটেনিং বলেন, প্রত্যেকটা জিনিসে তার দুর্বলতার জায়গাটা লাস্ট বেশ কিছু ম্যাচে খুব বাজেভাবে ফুটে উঠেছে, এবং এর জন্যই তিনি অনেক বেশি সমালোচিত হয়েছেন বার্সার ফ্যানদের কাছ থেকে। সেজনির বিষয়ে যদি আসি, তাহলে দেখবো ইন্টার মিলানের বিপক্ষে সেট পিচের জায়গা থেকে যে গোলটা তাকে হজম করতে হয়েছে, যেখানে তিনি একটা নোম্যান ল্যান্ডের স্টাক হয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে কোনোভাবে সরে আসতে পারেননি। অ্যান্ড অন টাইমে আমরা দেখেছি পুরো একটা ফাঁকা জায়গার ভিতরে ইজিলি বলটাকে গোল করা সম্ভব হয়েছে। এই কিছু কিছু জায়গাতে যেই জায়গায় সেজনির দুর্বলতা, এই জায়গাগুলো যদি সেজনির পক্ষে কোনোভাবে কাটানো সম্ভব না হয়, এবং অপশন হিসেবে আমরা যেখানে টের স্টেগানকে দেখছি, সেখানে হয়তো গার্সিয়া বেটার একটা অপশন হিসেবে হাজির হতে পারে। এবং ভবিষ্যতের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ সেজনি প্রতিটা ম্যাচ যদি আপনি সেজনির উপরে ডিপেন্ড করেন, তাহলে এটা কোনোভাবেই তার কাছ থেকে একটা বেটার পারফরমেন্স আপনি আশা করতে পারেন না। বিকজ আমরা দেখেছি একই সাথে এবার লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা ডেল রে প্রত্যেকটা ম্যাচে সেজনিকে খুব দৌড়ের উপরে রাখা হয়েছে, এবং অ্যাটলাস্ট আমরা দেখেছি যে লাস্টের দিকে এসে সেজনির বাজে পারফরমেন্স এবং 7টা গোল হজম করেছে, কিন্তু ইন্টার মিলানের বিপক্ষে সেটা মোটেও কম না। সেই জায়গা থেকে আপনি অপশন হিসেবে জন গার্সিয়াকে অবশ্যই রাখতে পারেন, তার মতো একটা প্লেয়ার যিনি লা লিগাতে এবার সবচেয়ে বেশি সেভ করেছে বল। এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, হ্যান্সি ফ্লিকের আন্ডারে আসলে তিনি খুব ভালো পারফরমেন্স করবেন। অ্যান্ড দেন আমরা যদি আলোচনায় আসি ইভান প্যারেস, যিনি আসলে অসাধারণ একটা প্লেয়ার। আমার কাছে মনে হয় যে বার্সার জন্য খুব গ্রেট একটা সাইনিং হতে চলেছে ইভান প্যারেস, যিনি লেফট উইং, রাইট উইং, স্ট্রাইকার এবং অ্যানাদার সাইড ফুল ব্যাক হিসেবেও কিন্তু পারফরমেন্স খুব দুর্দান্ত করছেন ইদানিং সময়। এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তাকে প্রপারভাবে ইউজ করার জন্য হান্সি ফ্লিকের যে ব্রেনটা আছে এটাই যথেষ্ট। এবং সেই জায়গায় আমরা দেখেছি যে এর আগের সিজনটাতে যেটা চলে গেল, সেখানে কুন্দে বা বালদেকে কি পরিমাণ সাফার করতে হয়েছে, তাদের প্রত্যেকটা ম্যাচে তাদের উপরে চাপ ক্রিয়েট করতে হয়েছে, তাদেরকে ছাড়া কোনো ম্যাচ কল্পনাই করা যাচ্ছিল না। এবং আমরা দেখেছি লেফট ব্যাক, রাইট ব্যাকের জায়গাতে তারা যদি না থাকতো, তাহলে খুব একটা দুর্বলতা এবং ভেঙে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হতো। সেই জায়গা থেকে যদি কোনোভাবে ইভান প্যারেসকে নেওয়া হয়, তাহলে খুব ভালো একটা পারফরমেন্স আমার কাছে মনে হয় যে অবশ্যই পাওয়া যেতে পারে। যেমন আপনি দেখেন লামিন ইয়ামাল বলেন বা হচ্ছে রাফিনহাকে যদি আপনি এর সাথে তুলনা করতে আসেন, তারা দুজনই কিন্তু পুরো সিজনটা ধরে অনেকগুলো ম্যাচ খেলেছে এবং
প্রচুর আমরা দেখেছি ব্যস্ততার ভিতরে তাদের সিজনটা কেটেছে। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে যখন আপনি লা লিগাতে একদম 20 বা 22, 23 নাম্বার প্লেয়ারদের সাথে খেলতে যাচ্ছেন, সেখানে আপনার মেইন টিম নিয়ে আপনার মাঠে নামার কোনো প্রয়োজন হয় না। তাদের উপর এক্সট্রা যে চাপটা ক্রিয়েট হয় সেটাকে দূর করার জন্য আপনি কাজ করতেই পারেন যে ইরিক গার্সিয়াকে রাইট উইংয়ে খেলাচ্ছেন, অনেক সময় লেফট উইংয়ে আপনি রাফিনহাকে নিয়ে চলে আসতেছেন, আবার ইভান প্যারেস যিনি লেফট উইংয়ে খেলতে পছন্দ করে তাকে আপনি লেফট উইংয়ে খেলাচ্ছেন। সো আপনি যখন এই শাফলটা করতে পারবেন আপনার প্লেয়ারদের ভিতরে, তখন অবভিয়াসলি আপনি একটা বেটার বেনিফিট পাবেন, এবং এই কারণেই হয়তো বার্সেলোনা এই জায়গাটাতে ফোকাস করছে। অ্যান্ড ইভান প্যারেস আসলে দুর্দান্ত একটা প্লেয়ার, এবং তাকে নিয়ে অনেক বেশি আশাবাদী বার্সা সমর্থকরা। তার কাছ থেকে বেশ ভালো কিছু পেতে চলেছে হয়তো বার্সা। এছাড়াও আমি যদি বলি যে ইভান প্যারেসের কথা, তিনি কিন্তু 36 বছর বয়সী এই প্লেয়ার। ডাস লিগে তার কিন্তু গোল রয়েছে 16টা এবং 10টা অ্যাসিস্ট রয়েছে, যেটা কিন্তু আসলেই দুর্দান্ত। আরেকটা জায়গায়, যে জায়গাটা হয়তো অনেক বার্সা ফ্যানদের চাওয়া বা হচ্ছে তাদের অনেক আশার জায়গা ছিল, সেটা হচ্ছে নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস আমরা দেখেছি যে এমবাপ্পের সময়কালে সেইখানে কিন্তু রিয়াল মাদ্রিদ কতভাবে লেগে থেকেছে এবং বারবার কিন্তু তাকে শেমলেসলি নক করেই গিয়েছে অ্যান্ড অ্যাট লাস্ট এমবাপ্পেকে নিজেদের দলে ভিড়িয়েছে। সেই জায়গায় আমরা দেখেছি নিকো উইলিয়ামসের সাথে জাস্ট চুক্তিটার 2-1টা মাস গিয়েছে এবং সেখানে 2-1টা কথা উঠেছে, অ্যান্ড দেন দ্য কন্ট্রোভার্সি ইজ টোটালি অফ। অ্যান্ড এইটাই কিন্তু হয়তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, যে দুইটা দলের ভিতরে পার্থক্য, যে রিয়াল মাদ্রিদ এত ভালো ভালো প্লেয়ারদের ক্যারি করতে পারে, অ্যান্ড বার্সা হয়তো অল টাইম হ্যাঁ তাদের কাছে ভালো প্লেয়ার থাকে, বাট এই যে নিয়ে আসার যে বিষয়টা, এইখানে তাদের এই দুর্বলতার জায়গাটা কাজ করে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে হ্যাঁ, নিকো উইলিয়ামসকে যদি পর্যাপ্তভাবে বার্সার যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা যদি রিচ আউট করতে পারতো, তাহলে হয়তো হ্যাঁ, নিকো উইলিয়ামসকে আমরা সামনের সিজনে ইয়ামালের পাশাপাশি আমরা দেখতে পারতাম মেইন ফ্রেমে। অ্যান্ড আমি যদি আর একটু কথায় আসি যে ক্রিস্টেনসনকে সেল করে দেওয়ার বিষয়ে, আমার কাছে খুবই খারাপ লেগেছে বিষয়টা। সেন্ট্রাল ব্যাক হিসেবে ক্রিস্টেনসন দুর্দান্ত, সেই জায়গায় আমরা দেখেছি আরাউহোকে এখনো পর্যন্ত বার্সা ক্যারি করছে। আরাউহোর আমরা দেখেছি যে তার ডেঞ্জারাস মোমেন্টগুলোতে তার বেশ কিছু ইরোর রয়েছে, এবং অ্যান্ড হাইলাইন ম্যানেজমেন্টে তার কিন্তু আমরা দেখেছি যে বেশ খারাপ একটা অ্যাবিলিটি, এবং ম্যানেজমেন্টে কিন্তু তিনি বেশ ইরোর একটা ভাব প্রকাশ করেছেন এবারের সিজনটাতে। এবং সেখানে আমরা সেখানে আমরা যদি একটু ক্রিস্টেনসনের কথা আসি, ক্রিস্টেনসন আসলে দুর্দান্ত প্লেয়ার। আমি যতবারই তার মাঠে প্রেজেন্সটা দেখেছি আমার কাছে ততবারই খুব ভালো লেগেছে, বিকজ তার মতো একটা প্লেয়ার যে কিনা খুব ভালোভাবে হাইলাইন মেনটেনিং এক্সপার্ট, এবং আমার কাছে মনে হয় যে সে আগের সিজনটা পুরোপুরি তার গিয়েছে হচ্ছে অ্যান্ড আগের সিজনটা তার পুরোপুরি ইনজুরিতে কেটেছে। সো সেইখান থেকে একটা সিজন বা 2টা সিজন খারাপের জন্য হঠাৎ করে এমন একটা প্লেয়ারকে সেল করে দেওয়াটা আসলেই খারাপ লেগেছে, এবং সেই জায়গায় আরাউহোর মতো প্লেয়ারকে এখনো পর্যন্ত ক্যারি করাটা আমার কাছে খুব বেশি যুক্তিবহুল লাগে না। দর্শক, আপনাদের কি মনে হয় বার্সার এই ট্রান্সফার মার্কেট নিয়ে? আপনারা জানাতে ভুলবেন না। এবং অ্যাট লাস্ট আমি যে কথাটাতে আসতে বলবো সেটা হচ্ছে লংলে কিন্তু চলে যাচ্ছে বার্সেলোনা ছেড়ে, এবং তার কিন্তু তিনি তার যে 32 মিলিয়ন ফ্রি আপ, যেটা তার স্যালারির অংশ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু তিনি নিচ্ছেন না। সো এটা বার্সার জন্য খুব ভালো একটা সুসংবাদ, এবং সেই জায়গা থেকে তার মধ্যে একটা প্লেয়ার কিন্তু আমরা দেখেছি যে তার কিন্তু এখনো পর্যন্ত 18 মিলিয়ন কিন্তু তার রয়েছে অনেক। এটা আমরা কিন্তু তার মতো একটা প্লেয়ারের কাছ থেকে এটা কিন্তু অনেক বেশি যদি বলা যায় যে তার 18 মিলিয়ন থাকার বিষয়টা। সো দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি পরবর্তী কোনো টিমকে নিয়ে আপনাদের সাথে আবারও আলোচনায় মেতে উঠবো। আমি তালহা ইবনে শরীফ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।